নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। অষ্টম শ্রেণীর ভূগোলের বই, যেটা আমাদের পৃথিবী নামে পরিচিত, এই বইটার যে সেকেন্ড চ্যাপ্টার অস্তিত্ব পৃথিবী, এই সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করছিলাম এবং এর আগের পার্ট 1 এর ভিডিওতে আমি অনেকটা অংশ আলোচনা করেছি। বাকি এই চ্যাপ্টারটার যে অংশটা রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করবো, যেখানে মেনলি ভূমিকম্প, অগ্নুৎপাত এইগুলো সম্পর্কে বলা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এবং তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের একদম লাইন বাই লাইন আমি এই বইটা আলোচনা করছি, যাতে বুঝতে সুবিধা হয় ছবি এবং বিভিন্ন গ্রাফের সাহায্যে, এবং ইম্পর্টেন্ট যেগুলো তোমাদেরকে সঙ্গে ডিসকাস করছি। তো তোমরা যদি নতুন হও এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো, সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে রাখছি। এছাড়া ওই চ্যানেলের প্লেলিস্টে গেলে এটা পেয়ে যাবে। এছাড়া যারা ক্লাস 8-এর ইতিহাসের উপরে ডিসকাস দেখতে চাও, ইতিহাসের যে বইটা রয়েছে অতীত এবং ঐতিহ্য, সেটাও আমি আলোচনা করছি এবং তারও প্লেলিস্ট তৈরি করা রয়েছে। সেটারও তোমরা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই দেখো। ক্লাস 9-এর যারা পড়ো তাদের জন্য ভিডিও রয়েছে। এছাড়াও এই যে ভিডিওগুলো যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য হেল্পফুল। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তাহলে সাবস্ক্রাইব করে নিও। এরকম ভিডিও তোমরা পেতে থাকবে। এবং লাইক এবং শেয়ার অবশ্যই করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট খুব হেল্প করে এই ভিডিওগুলো তৈরি করার জন্য। অবশ্যই তোমরা সেটা করো। আমরা আগের দিন যতটা আলোচনা করেছি তারপর থেকে আজকে শুরু করব। এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, টেবিলটাকে আমরা বুঝে নেবো, তারপরে কি বলা হয়েছে সেগুলো জানবো। ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে আমরা যা যা দেখতে পাচ্ছি সেগুলো দুটো কারণে হয়ে থাকে। তার পিছনে দুটো মেন কারণ রয়েছে, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত শব্দটার অর্থ হচ্ছে অন্ত, অর্থাৎ ভিতরে যে জিনিসগুলো ভিতরে হচ্ছে, সেটা আমাদের চোখের সামনে হচ্ছে না, সেইগুলোকে আমরা অন্তর্জাত প্রক্রিয়া বলবো। এবং বহির্জাত প্রক্রিয়া হচ্ছে যে জিনিসগুলো আমাদের চোখের সামনে হচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, তার ফলে যদি কিছুর পরিবর্তন হয় বা ভূপৃষ্ঠের ওপরে, সেটাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলবো। অন্তর্জাত প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়, দীর্ঘ সময়ব্যাপী কার্যকর প্রক্রিয়া, কম সময়ব্যাপী আকস্মিক প্রক্রিয়া। এটা হচ্ছে কি, যেটা অনেক দিন ধরে হচ্ছে, ঠিক আছে, একটু 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 করে হচ্ছে, এবং তার ফলে যেটা তৈরি হচ্ছে, তার ফলে যে ভূমিরূপ তৈরি হচ্ছে বা যাই তৈরি হচ্ছে, সেইটা আমরা অনেক দিন অব্দি দেখতে পাচ্ছি। তার যে প্রক্রিয়াটা, সেটা কার্যকর প্রক্রিয়া। কিন্তু কম সময়ব্যাপী যেগুলো, অর্থাৎ অগ্নুৎপাত বা ভূমিকম্প, সেটার ফলে তৎক্ষণাৎ জিনিসটা হচ্ছে। ভূমিকম্প হলো হঠাৎ করে কোনো একটা জায়গা ধসে পড়ে গেল, বা অগ্নুৎপাত হলো প্রচুর লাভা বেরিয়ে গেল। এটা আকস্মিক, হঠাৎ করে হয়। অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই, অর্থাৎ নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এর ফলে যে কাজগুলো হচ্ছে, সেটা আমরা নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছি। তো আমাদের যে জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অগ্নুৎগম কিভাবে হয়। অগ্নুৎগম হচ্ছে পৃথিবীর ভেতরের যে গলিত পদার্থ রয়েছে, সেটা বাইরে বেরিয়ে আসাকে অগ্নুৎগম বলা হয়। কি বলা হয়েছে এখানে আমরা আগে পড়ে নেবো। পৃথিবীর অভ্যন্তর অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। গুরুমণ্ডল 2000 ডিগ্রি সেলসিয়াসে স্বাভাবিকভাবে শিলা গলে যাওয়ার কথা, কিন্তু উপরের স্তরের প্রবল চাপে গলনাঙ্ক বেড়ে যায়, ফলে শিলা আংশিক গলে পিচ্ছিল হয়ে প্লাস্টিকের মতো প্রবাহিত হয়। আমরা আগে পড়ে এসেছি যে পৃথিবীকে কটা ভাগে ভাগ করা হয়। একদম মাঝখানে রয়েছে কেন্দ্র, যেটাকে একদম পৃথিবীর একদম মাঝখানে আমরা যদি চলে যাই, সেটাকে কেন্দ্র বলা হয়। তার উপরের ভাগকে, তারপরের যে ভাগটা, সেটাকে কি বলা হয়, গুরুমণ্ডল। এই ভাগটাকে বলা হয় গুরুমণ্ডল। এবং তারপরে যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় শিলামণ্ডল। এবং শিলামণ্ডলের ওপরেই আমরা যেখানে অবস্থান করছি, মাটি রয়েছে, পাথর রয়েছে, সেটাকে ভূপৃষ্ঠ বলা হয়। তো এই গুরুমণ্ডল অঞ্চলে কি হচ্ছে, উষ্ণতা প্রচন্ড বেশি, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখানে যাই রয়েছে গলিত অবস্থায় রয়েছে, অর্থাৎ এখানে পাথর থাকলেও সেই পাথরগুলো গলিত অবস্থায় রয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে গলিত অবস্থায় নেই, কিছুটা থকথকে জেলির মতো বা প্লাস্টিক গলালে যেমন হয় সেই রকম অবস্থাতে রয়েছে। এবার গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়। এই যে গুরুমণ্ডল অংশটা, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। তো গুরুমণ্ডলের একটা ভেতরের অংশ রয়েছে, একটা বাইরের অংশ রয়েছে। বহির্গুরুমণ্ডল, অর্থাৎ যে বাইরের অংশটা, কোনো কোনো অংশে শিলা সম্পূর্ণ গলে যায়, এই গলিত ম্যাগমার ঘনত্ব কম হয় এবং আশেপাশের অর্ধগলিত শিলার তুলনায় হালকা বলে ওপরের দিকে উঠতে শুরু করে। যখন বহির্গুরুমণ্ডলে, অর্থাৎ গুরুমণ্ডলের যে বাইরের অংশটা, সেইখানকার যে শিলা, তার যে শিলাগুলো একটু গলিত অবস্থায় থাকে, এই ছবিটার দিকে আমরা একটু নজর দেবো। এখানে যে লাল অংশটা দেখানো হয়েছে, লাল কালার দিয়ে যেটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে গুরুমণ্ডল। এবং এখানে কি হয়, এই যে তারপরে যে হলুদ যে অংশটা দেখানো হয়েছে, সেটা একটু তুলনায় কম, মানে গলিত পদার্থ, এবং লাল যে অংশটা দেখানো হয়েছে সেটা একটু কঠিন পদার্থ। তো যে বেশি গলিত যে পদার্থটা, যেহেতু সেটা বেশি গলিত এবং তার ঘনত্ব যেহেতু কম হয়, সেটা কি হয়, ওপরের দিকে উঠে যায়, এরকম ওপরের দিকে ওঠে।
ঠিক আছে। ম্যাগমা যত উপরে ওঠে চাপ গলনাঙ্ক দুটোই তত কমে যায়। তরল ম্যাগমার জলীয় অংশ গ্যাস ও জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। এই বাষ্প গ্যাস মিশ্রিত ম্যাগমা প্রবল চাপে ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল দিয়ে উৎক্ষেপিত হয়। ঠিক আছে, উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলা হয়। ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলা হয়। আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয়। এবার এই যে অংশটা, সব জায়গায় তো ফাটল নেই, প্রত্যেকটা জায়গাতেই গলিত পদার্থ রয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে ফাটল নেই, তাই জন্য এই জায়গাগুলো দিয়ে বেরোতে পারছে না। যে অংশে ফাটল রয়েছে সেই ফাটল অংশ দিয়ে এই যে গলিত পদার্থগুলো সেগুলো পৃথিবীর উপরে বেরিয়ে আসে, তো সেইটাকেই বলা হয় হচ্ছে লাভা। এই ভেতরে যে গলিত পদার্থ রয়েছে সেটাকে বলা হয় ম্যাগমা। সেটাই যখন বাইরে বেরিয়ে আসবে, পৃথিবীর বাইরে চলে আসবে, ভূপৃষ্ঠের উপরে চলে আসবে, তখন সেটাকে লাভা বলা হবে। তো ম্যাগমা বা লাভা একই জিনিস, শুধু ভেতরে থাকলে সেটাকে ম্যাগমা বলা হবে, বাইরে বেরিয়ে গেলে সেটা লাভা বলা হবে। এবার সক্রিয়ভাবে এবার আগ্নেয়গিরি সম্পর্কে, এবার যেখান দিয়ে এই গলিত পদার্থগুলো বেরিয়ে আসছে সেই জায়গাটাকেই অ্যাকচুয়ালি আগ্নেয়গিরি বলা হয়। এবার আগ্নেয়গিরি হচ্ছে 3 ধরনের হয়। 1 নম্বরে হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, সেকেন্ড হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, এবং 3 নম্বর হচ্ছে মৃত আগ্নেয়গিরি। এই জিনিসগুলো কি? সিসিলি দ্বীপের এটেনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি, হাওয়াই দ্বীপের মৌনালোয়া, কিলওয়া, ভারতের ব্যারন। এই কয়েকটা উদাহরণ অবশ্যই মনে রাখতে হবে। তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে কয়েকটা বা একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও, তাই এগুলো আমরা উত্তর দিতে পারি সিসিলি দ্বীপের এটানা বা লিপারি দ্বীপের স্ট্রম্বলি, ভারতে একটা রয়েছে যেটার নাম হচ্ছে ব্যারেন। তো এইগুলোকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। এবার এই সক্রিয় আগ্নেয়গিরি কি? এই ধরনের আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে প্রায় অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে, এরা হলো সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরিকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অবিরাম আর একটা হচ্ছে অবিরাম। দুভাগে ভাগ করা হয়। কেন করা হচ্ছে? কিছু কিছু সক্রিয় আগ্নেয়গিরি, প্রথম কথা হচ্ছে সক্রিয় যে আগ্নেয়গিরিগুলো রয়েছে সেগুলো থেকে এখনো পর্যন্ত বর্তমানেও অগ্নুৎপাত হচ্ছে, তার থেকে লাভা বেরোচ্ছে, মানে ম্যাগমা তার থেকে বেরিয়ে লাভা যেটা উপরে ছড়িয়ে পড়ছে। এবার দুটো ভাগ করার কারণ কি? কিছু কিছু এই সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে কিছু কিছু রয়েছে যেগুলোতে কোনোদিনই অগ্নুৎপাত বন্ধ হয় না, প্রতিদিন অগ্নুৎপাত হয়, প্রতিদিন সেখান থেকে লাভা বেরোচ্ছে, সেইগুলোকে বলা হয় অবিরাম হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। অন্যদিকে সবিরাম সক্রিয় আগ্নেয়গিরি কোনটা? যেটা কয়েকদিন অন্তর অন্তর বা কয়েক মাস অন্তর অন্তর, মানে এখন হলো 2-3 মাস হলো না, তারপর আবার হলো, তারপর আবার 2-3 মাস হলো না, সেগুলোকে বলা হয় সবিরাম। 2-3 মাস হতে পারে, 4-5 মাস হতে পারে, 5-6 মাস বা 1 বছর হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এরকম এখান থেকে অগ্নুৎপাত হয়, সেগুলোকে সবিরাম আগ্নেয়গিরি বলা হয়। ইটালির ভিসুভিয়াস অবিরাম, স্ট্রম্বলি ইটালি স্ট্রম্বলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। তাহলে সবিরাম এবং অবিরামেরও উদাহরণ দুটোর নাম মনে রাখতে হবে। ইটালির ভিসুভিয়াস হচ্ছে অবিরাম, আর ইটালি স্ট্রম্বলি, দুটো ইটালির উদাহরণ দেওয়া হয়েছে স্ট্রম্বলি। এছাড়াও অনেক রয়েছে উদাহরণ, তোমাদের বইতে দুটো দেওয়া হয়েছে। তোমরা চাইলে আরো কয়েকটা ইন্টারনেট ঘেটে লিখে নিতে পারো। নেক্সট হচ্ছে জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এগেন এই উদাহরণগুলো মনে রাখতে হবে। এই ধরনের আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে, এরা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টে শহর ধ্বংস করে দেয়। তাহলে আমরা এখান থেকে কয়েকটা পয়েন্ট পাচ্ছি। এবার প্রথম পয়েন্ট হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলা হয়। এখানে আমরা সবিরাম আগ্নেয়গিরি দেখেছিলাম। সবিরামটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর অগ্নুৎপাত করবে, সেখানে খুব বেশি বড় গ্যাপ থাকবে না, 6 মাস, 5 মাস, 4 মাস, 1 বছর হতে পারে। কিন্তু সুপ্ত আগ্নেয়গিরি হয়তো আজকে হয়েছে, কিন্তু এরপরে কবে হবে আমরা বলতে পারছি না, কিন্তু হবে শিওর। সেখান থেকে আবার অগ্নুৎপাত হবে তার সম্ভাবনা রয়েছে, এটা 100% শিওর, কিন্তু আমরা এটা বলতে পারছি না যে আজকে হবে, না 6 মাস পর হবে, না 1 বছর পর হবে, কিন্তু এখানে হবে। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক, কারণ এখানে কবে হঠাৎ করে অগ্নুৎপাত হবে সেটা বলা যায় না। যেটা সবিরামের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, আমরা জানি যে এইরকম মাঝে মাঝেই হয়, এর আশেপাশে থাকা যাবে না, এখানে জনবসতি তৈরি করা যাবে না। কিন্তু এইগুলোর ক্ষেত্রে, সুপ্ত আগ্নেয়গিরিগুলোর ক্ষেত্রে খুব বিপজ্জনক, কারণ সেখানে দেখা গেল যে বন্ধ হয়ে গেছে, হচ্ছে না, বছরের পর বছর, 2 বছর 3 বছর হচ্ছে না, হঠাৎ করে 4 বছর পর অগ্নুৎপাত হয়ে গেল। তো এইগুলো খুবই বিপজ্জনক। এবং 3 নম্বর যে পয়েন্টটা এখান থেকে পাচ্ছি, যে ক্রাকাতোয়া যে আগ্নেয়গিরিটা, এটা কোন শহরে কোন দেশে অবস্থিত, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া দেশে অবস্থিত। এরকম কোশ্চেন আসতে পারে। নেক্সট থার্ড যে আগ্নেয়গিরি, সেটাকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো, এই ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা নেই, এগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। ঠিক আছে। ভারতের ব্যারন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। আচ্ছা, মৃত কি? মৃত মানে এটাকে ধরে নেওয়া হয় যে এখান থেকে অগ্নুৎপাতের চান্স
প্রায় নেই বললেই চলে। এরকম নয় যে 100% হবে না, এরকম বলা যায় না, বাট হওয়ার চান্স অনেক অংশে কম। তো এইগুলোকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। অনেক প্রাচীনকালে হয়তো এখানে একসময় অগ্নুৎপাত হয়েছিল, তারপরে হয়নি। এবার ভবিষ্যতে হতে পারে, বাট এগুলোকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে, প্রশান্ত মহাসাগর দেখতে পাচ্ছ। প্রশান্ত মহাসাগরের চারপাশে এবং অনেক জায়গাতেই রয়েছে অনেকগুলো, এই যে এখানে যে লাল লাল যেগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে যে সক্রিয় আগ্নেয়গিরিগুলো, সেগুলোর ম্যাপ দেওয়া হয়েছে। এবার প্রশান্ত মহাসাগরটা ইম্পর্টেন্ট, কারণ প্রশান্ত মহাসাগরের চারপাশে এই যে অংশটাতে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে। সব থেকে বেশি এখানে শুধু নয়, এই দক্ষিণ আমেরিকার এই জায়গাগুলোতে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে। তো এইটাকে প্রশান্ত মহাসাগরীয় যে বেল্ট বলা হয়, আগ্নেয় মেখলা বলা হয়, এই বেল্টটাতে প্রচুর আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ওকে, অগ্নুদ্গম সহজ করে বুঝে নাও। এখানে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা করে ছোট একটা আগ্নেয়গিরি বানানোর কথা বলা হয়েছে। কোনো একটা ছোট ও একটি বড় কাঁচের পাত্র, ছোট জাগ, কিছুটা পলিথিন, রাবার ব্যান্ড, পেন্সিল আর রং লাগবে। প্রথমে ছোট পাত্রটা গরম জল দিয়ে কানায় কানায় ভর্তি করতে হবে। এবার ওই জলে গাঢ় কোনো রং মিশিয়ে সাবধানে পলিথিন আর রাবার ব্যান্ডটা দিয়ে মুখটা আটকে দিতে হবে। পেন্সিল দিয়ে পলিথিনের উপরে 2-3টে ছিদ্র করতে হবে। এবার এই ছোট পাত্রটা বড় পাত্রটার মধ্যে বসাতে হবে। বড় পাত্রটার মধ্যে জাগে এমনভাবে ঠান্ডা জল ঢালতে হবে যে ছোট পাত্রটা সম্পূর্ণভাবে ডুবে যায়। ছোট পাত্র থেকে গরম জল, রঙিন জল বেরিয়ে উঠতে থাকবে। এটাই হচ্ছে আমাদের একটা আগ্নেয়গিরির পরীক্ষা। এরকম বলা হচ্ছে একটা বড় পাত্র নিতে, ঠিক আছে, আর একটা ছোট পাত্র নিতে, ঠিক আছে। এরকম দুটো পাত্র নিতে বলা হয়েছে। ছোট পাত্রটার মধ্যে গরম জল দিতে বলা হয়েছে, গরম জলে রং মিশিয়ে দিতে বলা হয়েছে কোনো একটা, দিয়ে এর মুখটা পলিথিন দিয়ে বেঁধে দিতে বলা হয়েছে। পলিথিন দিয়ে বেঁধে, এর মুখটা পলিথিন দিয়ে বেঁধে কয়েকটা ফুটো করে দিতে বলা হয়েছে। এবার বলা হচ্ছে কি, যে বড় পাত্রটা সেখানে জল দিতে, কি জল দিতে হবে, সেটা হচ্ছে ঠান্ডা জল দিতে হবে। এরকম করলে কি হবে, এইখানে যে গরম জলটা সেখান থেকে বেরিয়ে আসবে, মানে যে কালার জলটা সেটা বেরিয়ে আসবে অনেকটা আগ্নেয়গিরির মতো। তো সেটা তোমরা চেষ্টা করে দেখতে পারো। এখানেও একটা বলা হয়েছে, বানিয়ে ফেলো তোমার আগ্নেয়গিরি। কিভাবে বানাবে, একটা আগ্নেয়গিরির মডেল তোমরা তৈরি করতে পারো। এখানে কিভাবে করতে হবে সেটা বলা হয়েছে। এখানে বেশি কিছু বোঝানোর নেই, তোমরা একবার রিডিং করে নিজেরা বানাতে পারো প্র্যাকটিক্যালি। আচ্ছা, আর পাহো, পাহো এটা কি? ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র একরকম লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম হচ্ছে ইন্দোনেশিয়ার থেকে আগ্নেয়গিরিগুলো থেকে একরকম এটা পাশে ছবি দেওয়া হয়েছে, এইরকম টাইপের একটা লাভা বেরোয়। তো যেটাকে বলা হয় হাওয়াই দ্বীপের ভাষায়, ঠিক আছে। এই লাভা খুব দ্রুত বেশি দূর প্রবাহিত হতে পারে না, কারণ এইটা একটু বেশি থকথকে, এর ঘনত্ব একটু বেশি, সেই জন্য এটা বেশি দূর প্রবাহিত হতে পারে না। অন্যদিকে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম হচ্ছে পাহোহো। এই লাভা প্রবাহের উপরের স্তর খুব দ্রুত ঠান্ডায় কুচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়, কারণ এইগুলো এই পাশে যে ছবিটা দেখানো হয়েছে। তো এই যে পাহোহো যে জিনিসটা, সেটা অ্যাকচুয়ালি ওই দেশের ভাষা, হাওয়াই দ্বীপের ভাষা। যেগুলো হচ্ছে পাতলা লাভা সেগুলোকে বলা হয়। এইগুলো পাতলা, অর্থাৎ ঘনত্ব কম হয়, খুব বেশি দূর পর্যন্ত। নেক্সট আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভূমিকম্প বা আর্থকুয়েক। ভূমিকম্প কি? ওভারঅল আমরা ভূমিকম্প সম্পর্কে অবগত, যে ভূমিকম্প হচ্ছে হঠাৎ করে আমাদের ভূপৃষ্ঠের কিছুটা অংশ যদি কেঁপে ওঠে, সেটাকে ভূমিকম্প বলবো। এবারে ভূমিকম্প তীব্রতা অনুসারে বিভিন্ন রকম হতে পারে। তো ভূমিকম্প সম্পর্কে আমাদের এখানে কি বলা হয়েছে, প্রথমে এটা কি বলেছে বলে দেখে নি। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো মনোরম জলবায়ুর, সান ফ্রান্সিসকো এই মনোরম জলবায়ুর এই শহর পৃথিবী বিখ্যাত, কিন্তু এই শহরে বসবাস করা বেশ ঝুঁকিপূর্ণ। সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস দুটো শহর দুটো সান অ্যান্ড্রেস ফল্ট এর প্রায় ওপরে অবস্থিত। এই অঞ্চলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকা পাত দক্ষিণে অগ্রসর হচ্ছে, ফলে সংলগ্ন অঞ্চলটি ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির। প্রায় ভূ আলোড়ন ভূমিকম্প ঘটতে পারে, যেমন 1906 সালের শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এই জিনিসটা বোঝার জন্য ফার্স্টে আমাদের বুঝতে হবে যে পাত ব্যাপারটা কি। আমরা ভূপৃষ্ঠের ওপরে যেখানে বসবাস করছি, সেগুলো অ্যাকচুয়ালি এই ভূপৃষ্ঠ কতগুলো এরকম পাতের ওপর রয়েছে, ঠিক আছে। আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে, মাটি রয়েছে, পাহাড় রয়েছে, গাছপালা রয়েছে, ঘর বাড়ি রয়েছে, সবই এরকম পাতের ওপর অবস্থান করছে। এবার এই পাতগুলো বিভিন্ন রকমের হতে পারে। কোনো দুটো পাত দুটোর দিকে অগ্রসর হতে পারে, দুটো পাত দুটো দিকে নিজেদের দিকে অগ্রসর হতে পারে। কোনো পাত হতে পারে সেটা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, আবার কোনো পাত হতে পারে দুটো পাশাপাশি চলছে, ঠিক আছে। একটা এদিকে চলছে আর একটা এদিকে চলছে। তো পাতগুলো এরকম
প্রত্যেকটা পাতই চলছে, নয় কোনোটা দূরে যাচ্ছে, নয় কোনোটা কাছে আসছে, নয় কোনোটা পাশাপাশি যাচ্ছে। যদি আমরা ধরে নিই যে দুটো পাত দুদিকে যাচ্ছে এবং মাঝখানের যে অংশটা, অর্থাৎ দুটো পাত যেখানে মিশছে, দুটো পাতের যে মাঝখানের অংশটা, সেটাকে বলা হয় চ্যুতি রেখা বা ইংরেজিতে ফল্ট বলা হয়। এবার এই ফল্টের উপর অবস্থিত কোনো জায়গা সবসময় ভূমিকম্প প্রবণ হয়। কেন হয়? কারণ পাত দুটো যেহেতু চলছে, সেই জন্য এই জায়গাতে যে মাঝখানের যে অংশটা, সেই জায়গাতে ভূমিকম্প প্রচন্ড বেশি হতে পারে, সেখানে মাটি ধসে যেতে পারে, কারণ দুটো পাত এইভাবে চলছে। তো এখানে এই যে দুটো শহরের কথা বলা হচ্ছে, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস, দুটোই সান আন্দ্রিস ফল্টের ওপর অবস্থিত। এই পাশের ম্যাপটা ভালো করে দেখো, এইখানে যে নীল রেখাটা দেখানো হয়েছে, এটা হচ্ছে সান আন্দ্রিজ চ্যুতি বা সান আন্দ্রিজ ফল্ট। এখানে যে প্রশান্ত মহাসাগরীয় পাত রয়েছে এবং এদিকে যে উত্তর আমেরিকান পাত রয়েছে, সেটা দুদিকে চলছে। প্রশান্ত মহাসাগরীয় পাতটা এদিকে চলছে, আর উত্তর আমেরিকান পাতটা এই দিকে চলছে। মাঝখানের যে অংশটা, সেইখানে অবস্থান করছে সান আন্দ্রিজ চ্যুতি। এই অঞ্চলে, সেই জন্য এই অঞ্চলটা হচ্ছে ভূমিকম্প প্রবণ। পৃথিবীর প্রায় প্রত্যেকটা পাত সীমানা অত্যন্ত ভূমিকম্প প্রবণ। সব থেকে বেশি ভূমিকম্প কোথায় হয়? যে অঞ্চলগুলো পাতের ওপর পাতের সীমানার ওপরে অবস্থান করছে, তো সেই জায়গাগুলো অত্যন্ত ভূমিকম্প প্রবণ হয় এবং সেখানে বিধ্বংসী ভূমিকম্প দেখা যায়। আর এই জন্য আগ্নেয়গিরি এবং ভূমিকম্প কেন্দ্রগুলো প্রায় একই জায়গায় অবস্থিত হয়। যেখানে এই পাতগুলোর মিশছে যে জায়গাটা, সেইখানেই অ্যাকচুয়ালি আগ্নেয়গিরিগুলোও দেখা যায় এবং সেইখানেই ভূমিকম্প প্রচুর বেশি হয়। তবে ভূ আলোড়ন, পাত সঞ্চারণ, অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়াও ভূগর্ভে গহ্বর, খনি, সুড়ঙ্গ খনন, জলাধার নির্মাণ, ধস, বোমা বিস্ফোরণ ইত্যাদি কৃত্রিম কারণে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। এটা আমরা যেটা আলোচনা করলাম, যে ভূমিকম্প হচ্ছে কখন? যখন পাত দুটো চলছে, দুটো একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে বা দূরে সরে যাচ্ছে, সেই জায়গাতে ভূমিকম্প হয়। শুধু তাই নয়, কোনো কৃত্রিম কারণেও ভূমিকম্প হতে পারে। অর্থাৎ কোথাও একটা খনি রয়েছে, খনি মানে কি? তার মাটির নিচে আমরা কোনো একটা জায়গায় গহ্বর করে সেখান থেকে যে খনিজ পদার্থ রয়েছে সেগুলোকে তুলে আনছি। এবার যেহেতু আমরা তুলে আনছি, সেই জায়গাতে গহ্বর তৈরি হচ্ছে, ফাঁকা হচ্ছে, কোনো সময় এই গহ্বরটা সেটা ধসে যেতে পারে, তার ফলে ভূমিকম্প হতে পারে। কোথাও বোমা বিস্ফোরণ করা হলো, নিউক্লিয়ার টেস্ট করা হলো, সেখানে বিস্ফোরণ হতে পারে। তারপরে সুড়ঙ্গ খননের জন্য বিস্ফোরণ হতে পারে। তো এগুলো কৃত্রিম কারণ। তো আমরা ভূমিকম্পকে দুটো কারণে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণ যেখানে পাত থাকবে, পাতের সীমানায় প্রাকৃতিক কারণে হতে পারে। আর কৃত্রিম কারণ এইগুলো, অর্থাৎ সুড়ঙ্গ খনন, জলাধার নির্মাণ, ধস, বোমা বিস্ফোরণ ইত্যাদি কারণ, কৃত্রিম কারণেও ভূমিকম্প হতে পারে। প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কম্পিত হচ্ছে। পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরের কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্প কেন হয়? এটা নীল রেখাটা দিয়ে, নীল যে কালিতে লেখা রয়েছে, যে প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে। পৃথিবীর অভ্যন্তরে কোনো যদি সঞ্চিত শক্তি মানে সেখানে কোনো শক্তি স্টোর ছিল, সেই শক্তিটা হঠাৎ করে মুক্ত হয়ে গেলে সেই জায়গাটায় হলে ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং সেটাকে আমরা বলি ভূমিকম্প। ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্প উৎপন্ন হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীর হয়ে থাকে। তাহলে যদি বলা হয় যে ভূমিকম্পের কেন্দ্র বা ইংরেজিতে যাকে ফোকাস বলা হয়, সেই জিনিসটা কি? এটা ধরো হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এখানে আমরা রয়েছি, গাছপালা, ঘরবাড়ি ইত্যাদি রয়েছে। ভূ অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের নিচে যে জায়গাটাতে ভূমিকম্প তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই জায়গাটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। এই ছবিটার ক্ষেত্রে পাশে যে ছবিটা রয়েছে, এই জায়গাটা, এখানে যে লাল রঙের যে দেখানো হয়েছে জায়গাটা, সেটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, বা আমি যেখানে পাশে ছবি এঁকেছি এটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। এখান থেকে ভূমিকম্প তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে কোনো সঞ্চিত শক্তি ছিল, সেটা সেটা মুক্ত হয়েছে, তার ফলে সেখানে ভূমিকম্প উৎপন্ন হয়েছে। হতে পারে এখানে একটা চ্যুতি রেখা রয়েছে, দুটো পাত রয়েছে, দুটো পাশাপাশি যাচ্ছে। দুটো পাশাপাশি পাত যদি যায়, দুটো পাশাপাশি পাত যদি এরকম যেতে থাকে, একটা পাত, এই পাতটা এদিকে যাচ্ছে, এই পাতটা এদিকে যাচ্ছে, এর নিচে এই অংশটাতে, তার ফলে কি হবে? শক্তির মুক্তি ঘটছে, তার ফলে এই জায়গাটায় ভূমিকম্প তৈরি হবে, সেটাকে কেন্দ্র বলে। আর কেন্দ্র থেকে ঠিক উপরে, লম্বভাবে ঠিক উপরের যে স্থানটা, অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় উপকেন্দ্র। কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছয়, সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্রতা বা
এপি সেন্টার বলা হয়, ইংরেজিতে এপি সেন্টার বলা হয়। তো ভূমিকম্পের উপকেন্দ্র কি, ঠিক কেন্দ্রের বা ফোকাসের ঠিক উপরের যে স্থানটা, যেটা একদম উপরে লম্বভাবে যে জায়গাটা উপরে আসছে সেটাকে উপকেন্দ্র বলা হয়। এবং যে ভূমিকম্প আমরা, যে কম্পনটা আমরা টের পাই পৃথিবীর উপরে বসে, ভূপৃষ্ঠের উপরে বসে, এই উপকেন্দ্র যে অঞ্চলটা সেখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়। পুকুরের মাঝে ঢিল ছুড়লে ঢেউগুলো যেমন বাইরের চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, তেমনি ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে বলা হয় ভূমিকম্প তরঙ্গ বা সিসমিক ওয়েভ, ইংরেজিতে বলা হয় সিসমিক ওয়েভ। ঠিক আছে, এবার কি হচ্ছে, ভূমিকম্প কিভাবে তৈরি হয়? এখানে যদি ভূমিকম্প তৈরি হয়, কেন দেখা যাচ্ছে না আমার, এটা রয়েছে 1 মিনিট। এইটা যদি ভূমিকম্পের কেন্দ্র হয়, এখান থেকে ভূমিকম্পটা এরকম তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। যেমন করে পুকুরে যদি আমরা ঢিল ছুড়ি, তাহলে যেমন করে ঢেউটা মাঝখান থেকে, যেখানে ঢিলটা পড়ছে সেখান থেকে ছড়িয়ে পড়ে, তেমনি ভাবে এইভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এখান থেকেও এরকম ভাবে ভূমিকম্পটা কেন্দ্র থেকে এইভাবে ছড়িয়ে পড়ে। ওকে, এরকম ভাবে ছড়াতে ছড়াতে একসময় এসে ভূপৃষ্ঠের উপরে এটাকে হিট করে। এবং এই যে ঢেউটা তৈরি হচ্ছে সেটা প্রথম এসে হিট কোথায় করবে? উপকেন্দ্র বা যে এপি সেন্টার রয়েছে সেখানে। এবার ভূমিকম্পের তরঙ্গ 3 ধরনের হয়। প্রথমটা হচ্ছে প্রাথমিক তরঙ্গ, ইংরেজিতে প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ বলে। এই শব্দগুলো মনে রাখতে হবে, পি ওয়েভ। যেহেতু প্রাথমিক তরঙ্গ বলা হচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে এই তরঙ্গটা সব থেকে বেশি শক্তিশালী হবে, সব থেকে দ্রুত বেগে 6 কিলোমিটার পার সেকেন্ড বেগে এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছয়। কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে ক্রমসংকোচন এবং প্রসারণের প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হয়। তো প্রথম যে তরঙ্গটা ফার্স্ট এসে হিট করে সেটাকে প্রাথমিক তরঙ্গ বলে। এই তরঙ্গটা হচ্ছে প্রথম এসে পৌঁছয় এবং সব থেকে ভয়ঙ্কর হয় এটা। এবার সেকেন্ড যেটা, সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ, সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ। পি তরঙ্গের পরে এই তরঙ্গ 3 থেকে 5 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে এসে ভূপৃষ্ঠে পৌঁছয়। বস্তুকণার উপরের নিচে ওঠানামার মাধ্যমে প্রবাহিত হয়। এই তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। ইম্পর্টেন্ট লাইন, যে এর যে তরঙ্গ সেটা তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ প্রথমে যেটা দেখলাম প্রাথমিক তরঙ্গ, সেটা সমস্ত কিছুর মধ্যে দিয়ে আসতে পারে, কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ। অর্থাৎ ভূ অভ্যন্তরে, আমাদের যে ভূ অভ্যন্তরের যে ছবি এঁকেছিলাম সেখানে তো বিভিন্ন পদার্থ রয়েছে, কোথাও তরল পদার্থ রয়েছে, কোথাও গ্যাসীয় পদার্থ রয়েছে, কোথাও অর্ধ তরল পদার্থ রয়েছে, কোথাও কঠিন পদার্থ রয়েছে। সমস্ত কিছুর মধ্যে দিয়ে এটা আসে এবং কোন পদ্ধতিতে আসে? ক্রমসংকোচন এবং প্রসারণ পদ্ধতির মাধ্যমে আসে। ক্রমসংকোচন এবং প্রসারণ পদ্ধতিটা কি? ধরো এটা কোন একটা তরঙ্গ আসছে, এইভাবে আসছে, প্রথমে এরকম তার ওয়েভ লেন্থ, যে আমাদের যে তরঙ্গটা সেটা এইরকম ভাবে আসে ঢেউয়ের মতো। ঠিক আছে, কোন জায়গাতে এই ঢেউয়ের দুটোর মধ্যে যে অংশটা সেটা বড় হয়, অর্থাৎ এইরকম হয়। কোন জায়গায় গিয়ে সেটা এরকম ছোট হয়, তারপরে আবার বড় হয়, এইভাবে আসে। এইটাকে ক্রমসংকোচন এবং প্রসারণ বলা হয়। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের যে তরঙ্গটা, সেটা বস্তুকণার উপরে নিচে ওঠানামার মাধ্যমে প্রবাহিত হয়। অর্থাৎ এরকম বস্তুকণা রয়েছে, এটা উপরে উঠে গিয়ে পরেরটাকে হিট করে, সেইটা গিয়ে পরেরটাকে হিট করে। ঠিক আছে, এইভাবে এটা প্রবাহিত হয়। এবং লাস্ট যেটা রয়েছে সেটাকে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ বা এল ওয়েভ, ইংরেজিতে বলা হয় লেভেল ওয়েভ। লেভেল ওয়েভ বা এল ওয়েভ, এটা কি? ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর 2 ধরনের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে পড়ে। একটা 3 থেকে 4 কিলোমিটার প্রতি, এটার বেগ হয় 3 থেকে 4 কিলোমিটার প্রতি সেকেন্ড। লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ, লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ, এই টার্মগুলো ইম্পর্টেন্ট। তো লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ, এই তরঙ্গগুলোর কারণে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ঠিক আছে, ভূমিকম্পের তরঙ্গগুলো প্রতিফলিত প্রতিসরণ সমীক্ষা করে ভূ অভ্যন্তরের গঠন বিন্যাস সম্পর্কে জানা সম্ভব হয়েছে। ঠিক আছে, এখানে একটা ছবি দিয়েছে, এটা আমি বোঝাচ্ছি কি বলা হয়েছে, তার আগে ছবিগুলো একটু দেখে নিই। ঠিক আছে, প্রাথমিক তরঙ্গ বা যেটা কি হচ্ছে ক্রমসংকোচন এবং প্রসারণের মাধ্যমে হয়। যেরকম বললাম, দেখো এই জায়গাটাতে এটা তো তরঙ্গ, এই জায়গাটাতে ছোট ছোট তরঙ্গ, এই জায়গাটাতে আবার বড় বড় তরঙ্গ, মানে যেটা এরকম ভাবে আসছে। এইটা হচ্ছে প্রসারণ, এটাকে বলা হয় ক্রমসংকোচন। যেটা দুটোর মধ্যে গ্যাপ কম থাকবে সেটাকে ক্রমসংকোচন বলা হয়, যেটা বড় হবে সেটাকে প্রসারণ বলা হয়। দ্বিতীয় যেটা তরঙ্গ, সেটা বললাম যে এরকম ধাক্কা মারতে মারতে আসে। এবার যে আমাদের কেন্দ্র ছিল ভূমিকম্পের, এটা ছিল কেন্দ্র,
এটা আমাদের ভূপৃষ্ঠের ওপরে এটা হচ্ছে উপকেন্দ্র, ঠিক তার উপরের যে অংশটা উপকেন্দ্র। উপকেন্দ্র থেকে এবার তরঙ্গ সাইডের দিকে এইভাবে ছড়িয়ে পড়ে। একটু আগেই বললাম যে উপকেন্দ্র যে অঞ্চলটা সেখানে সব থেকে বেশি ক্ষতি হয়। তারপরে কি হচ্ছে, তারপরে আস্তে আস্তে যত দূরের দিকে যাবে ক্ষতি কম হবে। এইখানে যতটা ক্ষয়ক্ষতি হবে তার থেকে এই পাশে তত কম ক্ষতি হবে, কম্পন অনুভূত হবে কিন্তু ক্ষয়ক্ষতি কম হবে। তো পাশের দিকে যে ছড়িয়ে পড়ে সেটা কিভাবে হয়, সেটা এই পৃষ্ঠ তরঙ্গ বা লেভেল ওয়েভ বা এল ওয়েভের মাধ্যমে হয়। এটা দু ধরনের হয়, লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ। ঠিক আছে, এবার বলা হচ্ছে ভূমিকম্পের পরিমাপ। ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূকম্প লেখ এই যন্ত্রের সাহায্যে মাপা হয়। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের ডাইরেক্ট কোশ্চেন আসবে যে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি। যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লেখ। এই যে যন্ত্রটা পাশে দেখা যাচ্ছে, এই পুরো যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লেখ। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্পের পরিমাপ কেন্দ্র রয়েছে। কোনো ভূমিকম্প কয়েক মিটারের মধ্যে একাধিক সিসমোগ্রাফের তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা এবং নির্ভুলভাবে বলা যায় যে কোথায় কেন্দ্র, কোন জায়গাতে উপকেন্দ্র, সেটা কতক্ষণ স্থায়ী ছিল, কতটা তীব্রতা মাপার একটা স্কেল রয়েছে, সেটাকে রিক্টার স্কেল বলা হয়। তো সেইগুলো সবই বলা যায় এই যন্ত্রটার মাধ্যমে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের মাধ্যমে। চার্লস রিক্টার একজন বিজ্ঞানী ছিলেন যিনি এটা আবিষ্কার করেছিলেন, সেই জন্য তার নামে এটার নাম দেওয়া হয়েছে রিক্টার স্কেল। এখানে কি রয়েছে, যেমন একটা স্কেলের মধ্যে মাপ লেখা থাকে, এখানেও এরকম মাপ লেখা রয়েছে 0 থেকে 10 পর্যন্ত। অর্থাৎ প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়। অর্থাৎ কোথাও যদি ভূমিকম্প লেখ যন্ত্রে 1 মাপের ভূমিকম্প উঠলো, সেটা যতটা ক্ষতি হবে তার থেকে 10 গুণ ক্ষতি হবে 2 বা তার তীব্রতা 10 গুণ বেশি হবে যদি রিক্টার স্কেলে 2 ওঠে, বা তার থেকে আরো 10 গুণ হবে যদি সেটা 3 ওঠে। তো রিক্টার স্কেলে 6 এর বেশি, রিক্টার স্কেলে যদি 6 এর বেশি মাত্রায় ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, যেটা 1960 সালে চিলিতে একটা ভূমিকম্প হয়েছিল, সেটা 8.5 পেকেছিল, প্রচন্ড বেশি ভূমিকম্প সেটা অনুভূত হবে, প্রচুর ক্ষয়ক্ষতি হবে, সমস্ত কিছু ভেঙে পড়ে যাবে, গাছ ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে পড়ে যাবে। এখানে একটা স্কেলটা দেওয়া হয়েছে যে বিধ্বংসী ভূমিকম্প 9.1 সুমাত্রাতে 2004 সালে সুনামির সময় হয়েছিল। নেপালে 2015-তে খুব কিছুদিন আগে খুব একটা খবর হয়েছিল, খবরে আমরা দেখেছিলাম নেপালের খুব খারাপ অবস্থা, খুব ক্ষতি হয়েছে, সেখানে 7.8 ছিল। তো এরকম, ঠিক আছে, 6 কম হলে কম অঞ্চলে বা সেটা খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না, ও কম্পনটা অনুভূত হয় কিন্তু ক্ষতি খুব বেশি হয় না, কিন্তু 6 উপরে হলে প্রচন্ড বেশি ক্ষতি হয়। ঠিক আছে, এখানে সিসমোগ্রাফ যন্ত্রের কথা বলা হয়েছে। সব সিসমোগ্রাফের মূল গঠন এক, শক্ত ফ্রেম থেকে স্প্রিং এর সাহায্যে ভারী ওজন ঝোলানো থাকে, এরকম ভাবে ভারী ওজন ঝোলানো থাকে, এর সাথে পেন আটকানো থাকে, এখানে একটা পেন আটকানো থাকে, এবং তা একদিকে বেলনের গায়ে একটা কাগজ রোল জড়ানো থাকে, এখানে কাগজের রোল জড়ানো থাকে। তো ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে, বেলনে আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতো দাগ পড়ে, একে সিসমোগ্রাম বলা হয়। তো এইটা হচ্ছে সিসমোগ্রাম। এইখানে দেখা যাচ্ছে এই জায়গাতে এই সময় ভূমিকম্প হয়েছিল, তাই জন্য যে গ্রাফটা সেটা অনেক বড় বড় হয়েছে। ওকে, ভূমিকম্প প্রবণ অঞ্চল, অভিসারী অপসারী নিরপেক্ষ সমস্ত ধরনের পাত সীমানায় ভূমিকম্প হলেও অভিসারী পাত সীমানায় ভূমিকম্প তীব্র ভূমিকম্প হয়ে থাকে। আচ্ছা, এই অভিসারী অপসারী এগুলো সম্পর্কে আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম। অভিসারী পাত কি? অভিসারী পাত হচ্ছে যেটা একে অপরের কাছাকাছি আসছে, দুটো পাত রয়েছে, দুটো পাত যদি একে অপরের কাছাকাছি নিজেদের দিকে আসে সেটাকে অভিসারী পাত বলা হয়। অপসারী পাত মানে কি? যেটা একে অপরের থেকে দূরে যাচ্ছে, উল্টো এরকম ভাবে দূরের দিকে যাচ্ছে, সেটাকে অপসারী পাত বলা হয়। তো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিমজ্জিত পাত সীমানায় হিমালয় আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল, এটা তীব্র ভূমিকম্প প্রবণ এলাকা। তো হিমালয় আল্প পার্বত্য অঞ্চল অভিসারী সংঘর্ষ সীমানায় প্রায়শই ভূমিকম্প হয়। পৃথিবীর সমস্ত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ। আমাদের হিমালয় পর্বত একটা নবীন ভঙ্গিল পর্বত, তো সেই জন্য সেটা একটা ভূমিকম্প প্রবণ এলাকা। মানচিত্রে পৃথিবীর প্রধান আগ্নেয়গিরি ও ভূমিকম্প বলয়গুলো ভালো করে লক্ষ্য করো। দেখো এই যে এটা হচ্ছে, আমি বললাম যে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বলা হয়। এখানে এর অনেকগুলো নাম রয়েছে। এটাকে রিং অফ ফায়ার, ইংরেজিতে রিং অফ ফায়ার বলা হয়। প্যাসিফিক, এই যে রিং অফ ফায়ার নামটা দেওয়া হয়েছে, সেটা ইংরেজিতে বলা হয়। এখানে এতগুলো আগ্নেয়গিরি রয়েছে, পুরো কোমর বন্ধনীর মতো, বেল্টের মতো এরম ভাবে রয়েছে পুরো ভূমিকম্প এইগুলোর, অর্থাৎ আগ্নেয়গিরিগুলো অবস্থান করছে। তো এটাকে রিং অফ ফায়ারও বলা হয়। তো পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রয়েছে, এই জন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলে আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বা প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হয়। পৃথিবীর 70% ভূমিকম্প এই বলয় অঞ্চলেই
হয়ে থাকে। এই বলয়ের প্রধান আগ্নেয়গিরি মানচিত্রে শনাক্ত করো। ফুজিয়ামা জাপানে। কোথায় থাকবে ফুজিয়ামা? যদি এটা এশিয়া হয়, এখানে জাপান হচ্ছে, এইরকম কোনো একটা জায়গায় ফুজিয়ামা থাকবে। তোমরা একটা ওয়ার্ল্ড ম্যাপ গুগলে সার্চ করে তোমরা দেখতে পারবে ফুজিয়ামা। তারপর আছে পিনাটুবো, যেটা ফিলিপিন্সে হবে, এইরকম জায়গাতে হবে ফিলিপিন্সে। ঠিক আছে, ক্রাকাতোয়া ইন্দোনেশিয়াতে, আর একটু নিচে এরকম জায়গাতে হবে। ঠিক আছে, সেন্ট হচ্ছে হেলেন্স আমেরিকা যুক্তরাষ্ট্রে হবে, এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এখানে থাকবে, এখানে সেন্ট হেলেন্স। ঠিক আছে, এখানে রয়েছে ফুজিয়ামা, এখানে রয়েছে পিনাটুবো। ঠিক আছে, তো এগুলো রয়েছে। পোপো ক্যাটি পেটাল, এটা মেক্সিকোতে রয়েছে। মেক্সিকো হচ্ছে আমেরিকার ঠিক নিচেই হবে, মোটামুটি এরকম জায়গাতে হবে। কোটোপ্যাক্সি ইকুয়েডরে অবস্থিত। তো এইগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সমস্ত আহ, এ আগ্নেয়গিরির নাম, যেগুলো সক্রিয় এখনো। মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস, ককেসাস, হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয় অথবা মধ্য মহাদেশীয় বলয়। প্রথম বলয়টা আমরা কি দেখলাম? প্রশান্ত মহাসাগরীয় বলয়। আর একটা বলয়ের নাম বলা হয়েছে, যেটার নাম হচ্ছে মধ্য পৃথিবীর পার্বত্য বলয়, বা এটা মধ্য মহাদেশীয় বলয় বলা হয়, যেখানে পৃথিবীর 20% ভূমিকম্প ঘটে। এখানে ইটালির ভিসুভিয়াস, সিসিলির স্ট্রম্বলি, এটেনা প্রভৃতি আগ্নেয়গিরিগুলো এখানে রয়েছে। তাহলে দুটো বলয়ের নাম পেলাম। আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের দেশের কোন অঞ্চল কতটা ভূমিকম্প প্রবণ জেনে নাও। তাহলে আমাদের দেশটা প্রথম কথা কোন বলয়ের মধ্যে পড়ছে? আমাদের দেশ ভারতের যে হিমালয় পার্বত্য অঞ্চল, সেটা মধ্য পৃথিবীর পার্বত্য বলয় বা মধ্য মহাদেশীয় বলয়ের মধ্যে পড়ছে। আমাদের দেশের কোন অঞ্চলটা কত? ভারতের 3 ভাগের 2 ভাগ অঞ্চলই ভূমিকম্প প্রবণ। ভূমিকম্পের প্রবণতার বিচারে ভারতকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। ভারতের ভূমিকম্প, এটা ইম্পর্টেন্ট যে ভূমিকম্পের প্রবণতার বিচারে ভারতকে 5টা অঞ্চলে ভাগ করা যায়। সেগুলো কি কি? ভারতের ভূমিকম্প, সেটা হচ্ছে ভূমিকম্পের বলায় প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র হচ্ছে উপত্যকায় অবস্থিত। তবে শেষ 50 বছরে দাক্ষিণাত্য মালভূমিতে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এবার দেখো, এখানে যে 5টা ভাগ বলা হয়েছে, সেটা এখানে কালার দিয়ে দেখানো হয়েছে। যে ব্লু কালারের যে জায়গাগুলো, এইটা, এটা, এটা, ঠিক আছে, এইটা, এটা, এগুলো হচ্ছে অতি কম ভূমিকম্প ঝুঁকি প্রবণ অঞ্চল। অর্থাৎ এখানে ভূমিকম্পের যে সম্ভাবনা, সেটা খুব কম রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ এর মধ্যেই অ্যাকচুয়ালি পড়ছে। দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য অঞ্চলের একটা বড় অংশ এর মধ্যে পড়ছে। তারপরে একটা সাদা রং রয়েছে, সেটা হচ্ছে কম ঝুঁকি প্রবণ, মানে এটা একদম কম, তার থেকে একটু বেশি হচ্ছে এই সাদা অঞ্চলগুলোতে। ঠিক আছে, এটা, এটা এখানে কম হয়েছে। তারপরে হচ্ছে মাঝারি ঝুঁকি প্রবণ অঞ্চল, একটু হালকা কালার দিয়ে দেখানো হয়েছে। যেমন এই পুরো অঞ্চলটা নিচে এইখানের যে পশ্চিমের উপকূল অঞ্চল, এগুলো সবই হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ। যথেষ্ট ঝুঁকিপূর্ণ কোনটা? গুজরাটের এই অংশটা হচ্ছে, গুজরাটে ভুজে খুব বড় একটা ভূমিকম্প হয়েছিল, তো এটা হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ অঞ্চল। হিমালয় পার্বত্য অঞ্চলের অধিকাংশ অঞ্চলটা কি হচ্ছে যথেষ্ট ঝুঁকি প্রবণের অঞ্চলের মধ্যে পড়ছে, এবং সব থেকে বেশি যেটা এরকম ডিপ কালারে দেখানো হয়েছে, সেটা অতীব ঝুঁকিপূর্ণ অঞ্চল। তো এরকম 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো বলা হয়েছে কি, শ্রেণীকক্ষে এই 5টা ভূমিকম্প অঞ্চল পর্যবেক্ষণ করো। তোমাদের পর্যবেক্ষণ করতে হবে, এবং ম্যাপের মাধ্যমে এটা তোমাদের আঁকতে বলা হয়েছে, অবশ্যই করবে। তুমি যেখানে বাস করো সেটা কোন ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অবস্থিত। আমরা যদি পশ্চিমবঙ্গের পুরোটাই, প্রায় পুরোটাই বলা যেতে পারে দুটো অঞ্চলের মধ্যে পড়ছে। একটা হচ্ছে মাঝারি ঝুঁকি প্রবণ অঞ্চল, এবং কিছুটা রয়েছে মাঝারি ঝুঁকি প্রবণ, এবং হচ্ছে কম ঝুঁকি প্রবণ, মেনলি এর মধ্যেই রয়েছে। ঠিক আছে, খুব বেশি এখানে ভূমিকম্প হয় না। অগ্নুদ্গম ও ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় মানুষের জীবনের ফলে কি হয়? প্রচুর ক্ষতি হয়। আমরা ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে না থাকলেও যারা রয়েছে তারা খুবই সেখানে ক্ষতি হয়। যেমন নেপালে প্রচন্ড ক্ষতি হয়েছিল। তো অগ্নুৎপাত, ভূমিকম্প, এই দুটি ভূ অভ্যন্তরীণ শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ, এবং এমন একটা জিনিস ভূমিকম্প, যেটা এরকম নয় যে আবহাওয়াবিদরা যেরকম বলে দেয় আজকে ঝড় আসবে, কেউ নৌকা নিয়ে সমুদ্রে যাবে না, জাহাজ নিয়ে সমুদ্রে যাবে না, এরকম করে ভূমিকম্প সম্পর্কে বলা যায় না যে আজকে ভূমিকম্প আসবে, তোমরা সবাই সাবধানে থাকো, এরকম ভাবে বলা যায় না, হঠাৎ করে হয়ে যাবে। তাই জন্য এর ক্ষয়ক্ষতির পরিমাণও খুব বেশি। এর ফলে একদিকে যেমন পৃথিবীর ভূপ্রকৃতি জলবায়ুর বড় ধরনের পরিবর্তন হতে পারে, সম্পত্তি ধ্বংস হয়ে বিপর্যয় ঘটতে পারে। আর পৃথিবীর অনেক আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চল অত্যন্ত জনবহুল। আগ্নেয় অস্ত্র, লাভা থেকে উর্বর মাটি তৈরি হয়, যা কৃষিকাজে খুব উপযুক্ত। যেমন এর খারাপ দিক রয়েছে, এর ভালো দিক রয়েছে। অনেক সময় দেখা গেছে যে ভূমিকম্পের ফলে কোনো একটা উঁচু জায়গা ধসে গিয়ে একটা সমভূমির মতো তৈরি হয়েছে, যেখানে প্রচুর কৃষিকাজ করা যাবে, মানুষের জীবনযাপন সুবিধা হবে, এরকমও হয়েছে। আবার যখন ভূমিকম্প হচ্ছে, সেই জায়গাতে প্রচন্ড ক্ষতি হয়েছে, ঘর বাড়ি ভেঙে পড়েছে, প্রচুর মানুষ মারা গেছে। সেম আগ্নেয়, যেখানে অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাতের ফলে যে বস্ত্র হয়, লাভা থেকে যে উর্বর মাটি তৈরি হয়, যেমন
আমাদের পশ্চিম ভারতে মহারাষ্ট্রের এই সমস্ত অঞ্চলে, গুজরাট এই অঞ্চলে কালো মাটি দেখা যায়। এটা অ্যাকচুয়ালি আগ্নেয় কোনো এক সময় ওখানে অগ্নুৎপাত হয়েছিল, তার ফলে ওইখানে মাটিটা তৈরি হয়েছে, যেখানে প্রচুর পরিমাণে তুলো উৎপন্ন হয়, প্রচুর তুলো উৎপন্ন হয়। তো সেটা উর্বর মাটি হয়, কিন্তু তার আগে অগ্নুৎপাতের ফলে যে ক্ষতিটা হয় সেটা বড় ক্ষতি হয়। যেমন ভারতের এখানেই বলছিলাম, দক্ষিণাত্য হচ্ছে মালভূমির উর্বর কৃষ্ণ মৃত্তিকা, এটা অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছিল। কোনো এক কালে পৃথিবীতে এই জায়গাতে অগ্নুৎপাত হয়েছিল। আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে উষ্ণ প্রশোভন গাইজার থেকে অনেক সময় মূল্যবান রত্ন খনিজ পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকার কিম্বার্লির হীরের খনি অঞ্চল, এটা অ্যাকচুয়ালি আগ্নেয়গিরির অধ্যুষিত অঞ্চলের মধ্যে হচ্ছে, কিন্তু সেখান থেকে প্রচুর হিরে পাওয়া যায়। তো খারাপ দিক তো আছেই, আবার তার ভালো দিকও রয়েছে। এখানে কিছু খবরের কাগজের কাট আউট দেখানো হয়েছে, যেখানে ভূমিকম্পের খবর দেওয়া হয়েছে। অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মতো ভূমিকম্পের আগাম সতর্কতা দিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর কোনো সুযোগ থাকে না। যেটা বললাম যে এইভাবে এটার এখনো কোনো উপায় নেই এটা বলার। তাই আকস্মিকভাবে ভূমিকম্পে ঘরবাড়ি চাপা পড়ে প্রচুর প্রাণহানি হয়, বড় বড় ধস ফাটল তৈরি হয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। বড় জলাধারের চাপে ভূমিকম্প হলে মহারাষ্ট্রের কয়না জলাধারে ভেঙে পড়ে, বাঁধ ভেঙে কি হয়েছে, জলাধার জল বেরিয়ে ভূমিকম্প হয়েছে, এরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সমুদ্র তলদেশ বা উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেউয়ের উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে আছড়ে পড়ে, যেটা সুনামি নামে পরিচিত। সুনামি আর আলাদা কিছুই নয়, সেটাও অ্যাকচুয়ালি ভূমিকম্প। এবার ভূমিকম্পটা কি হচ্ছে, যে ভূমিকম্পগুলোতে আমরা দেখছি ধসে পড়ছে জায়গা, বাড়িঘর ভেঙে পড়ছে, সেটা স্থলে হচ্ছে। জলে যদি সমুদ্রের নিচে যদি ভূমিকম্প হয়, তার ফলে কি হবে, ঢেউ ছিটকে পড়বে, প্রচুর বড় বড় ঢেউ এসে পড়বে, এটাকেই সুনামি বলা হয়। পৃথিবীব্যাপী জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, যেমন এখন বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে খুব বেশি ভূমিকম্প হচ্ছে। কেন হচ্ছে, কারণ সেখানে কোনো প্ল্যান না করে প্রচুর পরিমাণে ঘর বাড়ি দোকানপাট ইত্যাদি বানিয়ে দেওয়া হয়েছে, যেটা সে নিতে পারছে না। এমনিতেই ওটা ভূমিকম্প প্রবণ এলাকা, সেখানে এই সমস্ত করার ফলে খনির ক্ষেত্রে অনেক জায়গায় দেখা গেছে অবৈধ খনি খনন করার ফলে হয়েছে, বাঁধ জলাধার নির্মাণ সবই সম্ভাব্য বিপর্যয়কে বাড়িয়ে তুলছে। তো এগুলোকে আমাদের ঠিকঠাক করে দেখতে হবে যে কিভাবে ভূমিকম্প না হতে পারে, সেইভাবে কাজ করা উচিত। কিন্তু মানুষ সেটা বোঝে না, যেভাবে খুশি তারা তাদের নিজেদের সুবিধার জন্য করে ফেলে, কিন্তু তার ফলে ব্যাপক ক্ষতি হয়। ভূমিকম্পের ফলে কখনো কখনো উপকূল অঞ্চলের ভূমিভাগ নিয়োজিত প্রাকৃতিক বন্দর তৈরি হয়, বহু অন্তঃসাগরীয় বা এলাকা ভেসে ওঠে, নতুন ভূভাগ তৈরি হয়। সম্প্রতি করাচির কাছে যে কাদার বলে একটা দ্বীপ গড়ে উঠেছে। তো দ্বীপ গড়ে ওঠা মানে এটা অবশ্যই ভূমিকম্পের ক্ষেত্রে যে ভালো দিক হয় তার একটা দিক বলেছে, যে এরকম যদি দ্বীপ তৈরি হয় সেখানে মানুষ বসবাস করতে পারবে, নতুন ভূভাগ তৈরি হলে সেখানে মানুষ বসবাস করতে পারবে, তারপর হচ্ছে বন্দর তৈরি হলে সেখানে সুবিধা হবে ইত্যাদি। এখানে 26শে ডিসেম্বর 2004 সালের কথা বলা হয়েছে, যে সেখানে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে একটা দুটো পাত ছিল, একটা হচ্ছে ভারত মহাসাগরীয় পাত, একটা হচ্ছে বার্মা পাত। এই সংঘর্ষের ফলে বিশাল বড় একটা ভূমিকম্প সমুদ্রের তলায় হয়েছিল, ঠিক আছে, এখানে ছবিতে দেখানো হয়েছে। তো সেই ভূমিকম্পের মাত্রা ছিল 8.9, 6 থেকে অনেক বেশি। তো তার ফলে সুনামি দেখা দিয়েছিল, যেখানে এশিয়ার 11টা দেশে 3 লাখ মানুষ মারা গেছিল। তো বিশাল বড় এটা একটা ব্যাপার হয়েছিল। পূর্বাভাস প্রয়োজনীয় পরিকল্পনা, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা করা যায়। যেমন যেমন ভূমিকম্প যেখানে বেশি হয়, ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ তৈরি করা হয়। যেমন জাপানে খুব বেশি ভূমিকম্প হয় বলে সেখানে যে বাড়িঘরগুলো তৈরি করা হয়েছে সেগুলো ভূমিকম্প প্রতিরোধী হয়, এবং সেখানে এমন ব্যবস্থা থাকে যাতে ভূমিকম্পের ফলে সঙ্গে সঙ্গে কিছু ব্যবস্থা গ্রহণ করা যায়, মানুষের ক্ষয়ক্ষতি যাতে কম হয়, এরকম ব্যবস্থা এই সমস্তগুলোর মধ্যে রয়েছে। এছাড়াও আমরা দেখতে পারি জীবজন্তুর অস্বাভাবিক আচরণ, এতেই হচ্ছে বা পরিবেশের হঠাৎ পরিবর্তন, এগুলো ভূমিকম্পের আগাম সতর্ক বার্তা দিতে পারে। এখানে বিপর্যয়ের ব্যবস্থাপনা দেওয়া হয়েছে যে কি করা উচিত। মনে করো হঠাৎ ভূমিকম্প শুরু হলো, সেখানে কি করবে। তো বলা হয়েছে যে সবসময় নিয়ম হচ্ছে, যদি ভূমিকম্প হয় বাড়ির মধ্যে না থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় চলে যাওয়া, ঠিক আছে। এবার যদি বেরোনো না যায়, যদি বাড়ির মধ্যেই থাকতে হয়, এমন জায়গায় রয়েছে অনেকে ফ্ল্যাট বাড়িতে অনেক উপরের তলায় থাকে, বা বাইরে আশেপাশে মাঠ বা কিছু নেই, তখন কি বলা হয়, যে কোনো শক্ত টেবিল বা আসবাবপত্রের নিচে ঢুকে যেতে, ঠিক আছে। ভূমিকম্পের সময় ঝুল বারান্দা, সিঁড়ি, লিফট এগুলো ব্যবহার করতে বারণ করা হয়, কারণ সেটা আগে ভেঙে পড়তে পারে, ঠিক আছে। প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে, মানে যেখানে খুব ভূমিকম্প হয় সেখানে বলা হচ্ছে, যদি হঠাৎ ভূমিকম্প হয় তাহলে বাড়ি থেকে বেরিয়ে আসবেই, সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেবে। যদি বাড়ি ধ্বংস হয়ে যায় তাহলে সেখানে সুবিধা হবে। তো এই ছিল আজকের পুরো ভিডিও, পুরো চ্যাপ্টারের মাধ্যমে শেষ হলো। এরপর আমরা 3 নম্বর চ্যাপ্টার শুরু করবো। এই পিডিএফটা তোমরা যদি চাও পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, দ্য জিকে একাডেমি সার্চ করতে পারো টেলিগ্রামে, বা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রামে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারো, সেখানে আমি রিপ্লাই দেবো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।